যেমনটা বলেছিলাম আমি মাই লাস্ট ডাচেস পড়াবো, তো আজকে ক্লাসে আমরা মাই লাস্ট ডাচেসটাই পড়াবো। একটি অসাধারণ সুন্দর একটি কবিতা, এবং যদি পড়াশোনা বলা হয় বা লিটারেচার, যে কথাটা আমি বারবার বলি, সাহিত্যের কথা যদি বলা হয়, তাহলে সাহিত্যের একটা অন্যতম স্বাদ পেতে চলেছো তোমরা আজকের এই কবিতাটার মাধ্যমে। মানে কবিতা কোন আপার লেভেলের হয় সেটা আইডিয়া পাবে এখান থেকে। মানে আমরা হয়তো ছোটবেলায় যে সমস্ত কবিতাগুলো পড়েছি ওগুলো নিতান্তই ছোটখাটো সামান্য প্লটের উপর, সামান্য থিমের উপর থাকা কবিতা ছিল। আজ যে কবিতা পড়তে চলেছ তার বেসিক কতগুলো আইডিয়া প্রথমে দিয়ে দিই। ওকে, মাই লাস্ট ডাচেস, এই কবিতাটা লিখেছেন কে সেটাও আমি বলবো, এবং এই কবিতাটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা নিয়েও আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব। সো যেমন দেখতে পাচ্ছ মাই লাস্ট ডাচেস, মানে এই শব্দটার সম্বন্ধে কিছু আইডিয়া করতে হবে। তবে শব্দটা নিয়ে আইডিয়া আমি করব তার আগে এই কবিতাটার যিনি লেখক বা কবি, লেখক নয় কবি বলতে হয় আমাদের যেহেতু কবিতা, তার সম্বন্ধে দু কথা জেনে নিই, তারপর আমাদের আজকের এই কবিতার টাইটেল সম্বন্ধে ইতিবৃত্তান্ত আমি সব আলোচনা করছি। আমাদের কবিতার রাইটার বা পোয়েট কে? রবার্ট ব্রাউনিং। প্রিভিয়াস ক্লাস 11 এর সিলেবাসেও রবার্ট ব্রাউনিং এরই কবিতা ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ মিটিং অ্যাট নাইট, যেটা একটা অসাধারণ সুন্দর কবিতা। মানে রাত্রিতে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন রবার্ট ব্রাউনিং, সেই নিয়ে কবিতা। আমি কেন প্রিভিয়াস সিলেবাসের কথাটা টানলাম সেটা একটু পরে আলোচনায় আসছি, তবে তার আগে রবার্ট ব্রাউনিং সম্বন্ধে কয়েকটা কথা আমরা জেনে নিই। কে ছিলেন এই মহান ব্যক্তিত্বটি? দেখো, রবার্ট ব্রাউনিং হ্যাড নেভার গান টু স্কুল, জীবনে কখনো বিদ্যালয়ে যাননি। হি ওয়াজ টট বাই প্রাইভেট টিউটর, অর্থাৎ গৃহশিক্ষকের দ্বারাই কিন্তু তিনি শিক্ষিত হয়েছিলেন, লাইক আবার রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগর যেমন পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হওয়ার জন্য গতানুগতিক ধারায় আমরা যেমন স্কুলে গিয়ে পড়াশোনা সিলেবাস মেনটেন করে পড়ি, তেমন কোনোদিনই পড়েননি, একইভাবে রবার্ট ব্রাউনিংও পড়েননি। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে মানে পড়াশোনা কেবল ওই সিলেবাস ভিত্তিক করতে হয় তা নয়। দেখো, এই লোকগুলো সিলেবাস না মেনেই তো পড়াশোনা করেছিল, আর আজকে তোমরা তাদেরই লেখা সিলেবাসে পড়ছো। তাহলে যারা আউট অফ সিলেবাস থাকলো তাদের লেখা তোমরা সিলেবাসে পড়ছো, তাহলে তাদের মহত্বটা কোন লেভেলের ছিল আমরা বুঝতেই পারছি। আর একটা পয়েন্ট কি দেওয়া আছে দেখো, হিজ গ্র্যান্ডফাদার অ্যান্ড ফাদার হ্যাড আ কালেকশন অফ বুকস লাইক লাইব্রেরি ইন দেয়ার ওন হাউস। তাদের নিজেদের বাড়িতেই এত পরিমাণ বই ছিল যেন রীতিমতো একটা লাইব্রেরি, বাবা এবং দাদুর পুরো বইয়ের কালেকশন ছিল। হিজ ওয়াইফ ওয়াজ এলিজাবেথ ব্যারেট। দে হ্যাড আ বিউটিফুল লাভ স্টোরি হুইচ ইউ ক্যান লার্ন ফ্রম দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট। এবার বুঝতে পেরেছো কেন আমি প্রিভিয়াস সিলেবাসের কথাটা বললাম। প্রিভিয়াস সিলেবাসে মিটিং অ্যাট নাইট বলে একটি কবিতা ছিল, এবং যে কবিতাটার বিষয়বস্তু ছিল প্রেমিক তার প্রেমিকার কাছে যাচ্ছে, কাইন্ড অফ সাত সমুদ্র তারো নদী পার করে, কাইন্ড অফ, মানে আমি একটা বোঝানোর জন্য বললাম। এই কবিতাটা বলা হয় লেখকের পার্সোনাল লাইফের কবিতা, মানে মিটিং অ্যাট নাইট কবিতাটা, যেখানে অ্যাকচুয়ালি রবার্ট ব্রাউনিং এলিজাবেথ ব্যারেটের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং রাত্রির অন্ধকারে যাচ্ছেন, কারণ তৎকালীন দিনে ভিক্টোরিয়ান সোসাইটিতে সমাজ ছিল অনেক বেশি কনজারভেটিভ, মানে সংরক্ষণবাদ, ছেলে মেয়ে একসঙ্গে কথা বলতে পারে না, মিশতে পারে না, এরকম একটা কনজারভেটিভ মনোভাব ছিল সমাজের মধ্যে। তো সেই জন্য রাত্রির অন্ধকারে দেখা করতে যাচ্ছেন, এবং সেটাকে কেন্দ্র করি মিটিং অ্যাট নাইট। এবং রবার্ট ব্রাউনিং তার জীবনের যে উন্নতি সেটা এসেছিল আফটার হিজ এজ অফ 30। 30 বছর বয়সের পর কিন্তু তার জীবনে সাফল্য এসেছিল। এবং রবার্ট ব্রাউনিং বারবার বিভিন্ন জায়গায় বলেন তার জীবনের সফলতার পেছনে যিনি সব থেকে বেশি অবদান রাখেন সেটি হচ্ছে এলিজাবেথ ব্যারেট। কারণ এলিজাবেথ ব্যারেট তার লাইফে আসার পর রবার্ট ব্রাউনিং ফেমাস হয়েছিলেন। এর আগে অনেক গল্প কবিতা লিখেছেন, বাট ততটা পপুলারিটি পাননি, কিন্তু এলিজাবেথ ব্যারেট আসার পর তিনি আস্তে আস্তে পপুলারিটি পাচ্ছেন। এবং আমরা আজকে যে কবিতাটা পড়বো, এই কবিতাটা তাকে সাহিত্যের জগতে একটা অন্য জায়গা এনে দিয়েছিল। বলা যেতে পারে সাহিত্য জগতের নতুন সৃষ্টির পথ দেখিয়েছিলেন রবার্ট ব্রাউনিং। কবিতাটা একটা স্পেশাল টাইপ অফ কবিতা, সেটা আমরা জানতে পারবো। বেশ, এবং আমাদের যিনি কবি তিনি কোন এজের? ভিক্টোরিয়ান এজ। এজ বলতে কি বুঝি আমরা বলতো, মানে ইংরেজি সাহিত্য বা লিটারেচারটাকে বেশ কয়েকটা যুগে ভাগ করা হয়। নর্মালি এই যুগগুলো বিভিন্ন রাজা বা রানীর নাম অনুসারে হয়, ঠিক আছে? তো ভিক্টোরিয়ান এজ বলতে রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে ওই এজটাকে বলা হয় ভিক্টোরিয়ান এজ, এবং সেই এজের কবি হচ্ছেন রবার্ট ব্রাউনিং। আমি বলেছিলাম এলিজাবেথ ব্যারেট তার লাইফে আসার পর সম্পূর্ণ চেঞ্জ এসেছিল, এবং তোমরা যে কবিতা পড়ছো এই কবিতা রবার্ট ব্রাউনিং এর একটা আইডেন্টিটি বলা যেতে পারে। সবার প্রথম তিনি সম্পূর্ণ গতানুগতিক ধারা থেকে সরে গিয়ে নতুন ধারা অবলম্বন করে কবিতাটা রচনা করেছিলেন। কবিতাটা সম্পূর্ণ ন্যারেটিভ টেকনিকে লেখা। ন্যারেটিভ টেকনিক মানে যেখানে কথা বলা হচ্ছে, অর্থাৎ কবিতাটা যখন তোমরা পড়বে সেখানে কিন্তু মিল পাবে, অন্তমিল, অন্তমিল আছে, কিন্তু সবটাই একজন গল্প বলছে এরকম করে বলা হবে, অর্থাৎ বলাটা গল্পের মতন করে আছে। হ্যাঁ, অবভিয়াসলি শেষে রাইম স্কিম আছে, মানে অন্তমিল আছে, কিন্তু বলাটা অনেকটা সেই কথা বলা বা গল্প বলার মতো শুনতে লাগবে। সো বেসিক্যালি ইটস আ কনভারসেশনাল স্টাইল পোয়েম, কথোপকথন ধরনের কবিতা।
সো বেসিক্যালি এইটা ছিল আমাদের রবার্ট ব্রাউনিং সম্বন্ধে জানা কয়েকটা ছোটখাটো তথ্য। এইবার আসছি আমরা আস্তে আস্তে কবিতাটার ভিতরে। দেখো এই কবিতাটার সম্বন্ধে যে ইনফরমেশন তোমরা দেখতে পাচ্ছ, বেটার হবে এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং পরে বইয়ের উপরে লিখে নিও। কি লেখা আছে দেখো, কবিতাটা প্রথম পাবলিশ হয়েছিল ইন 1842, 1842 সালে, এবং প্রথম যেখানে পাবলিশ হয়েছিল সেই গ্রন্থটার নাম ছিল বেলস অ্যান্ড পমগ্রেনেট 3, অর্থাৎ পার্ট 3। বেলস অ্যান্ড পমগ্রেনেট নামক একটি বই, সেই বইয়ের 3য় খণ্ডে প্রকাশিত হয়েছিল আমাদের এই কবিতা মাই লাস্ট ডাচেস। যদিও মাই লাস্ট ডাচেস নামে কিন্তু হয়নি, ল্যাটার অর্থাৎ পরবর্তীকালে এই কবিতাটা অন্য আরেক জায়গায় ইনক্লুড করা হয়। সেই বইটার নাম কি ড্রামাটিক রোমান্স, এবং সেটা 1853 সালে। অর্থাৎ 1853 সালে কিন্তু মাই লাস্ট ডাচেস নামে ড্রামাটিক রোমান্স ইনক্লুডেড হয়। কিন্তু প্রথম বেলস অ্যান্ড পমগ্রেনেট এর 3য় খণ্ডে যখন প্রথমবার প্রকাশিত হয় এই কবিতাটা আমরা যেটা পড়বো, সেটার নাম কিন্তু মাই লাস্ট ডাচেস ছিল না। কবিতাটার নাম কি ছিল দেখো, নিচেই লেখা রয়েছে ইটালি। কেন ইটালি নাম হলো? ইতালি তো একটা দেশের নাম, তিনি কেন ইতালি নামটা দিলেন? কারণ এই যে বললাম এই কবিতার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এই কবিতার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা সারাউন্ডেড হচ্ছে ইতালিতে। এইবার আসবো আমরা কবিতাটার নামটা নিয়ে আলোচনায়, এবং নামের সঙ্গে সঙ্গে এই নামটার পেছনে লুকিয়ে থাকা ইতিহাস, সেটা আমরা জানবো। এইবার দেখো আসছি, কবিতার নাম মাই লাস্ট ডাচেস। মাই আমার, লাস্ট মানে অন্তিম, ডাচেস, ডাচেস মানে হচ্ছে দ্য ওয়াইফ অফ ডিউক। ডিউক মানে তোমরা প্রিভিয়াস সেমিস্টারই পড়েছিলে, অনেকবার নাম পেয়েছিলে শেক্সপিয়ারের গল্পগুলোতে এই শব্দটা ডিউক পেয়েছিলে শব্দ, অ্যাজ ইউ লাইক ইটও পেয়েছিলে, ম্যাকবেথেও পেয়েছিলে। ডিউক শব্দটা মানে আমরা যাকে সোজা ভাষা বলতে পারি রাজাই ধরে নাও, ওকে, ধরে নাও না, অ্যাকচুয়ালি রাজাই। তাহলে রাজার যিনি স্ত্রী বা ডিউকের যিনি স্ত্রী তাকে বলা হয় ডাচেস। ইতালির রাজাকে বলা হয় বেসিক্যালি ডিউক, তাহলে ডিউকের স্ত্রী ডাচেস। তাহলে এখানে মাই যে শব্দটা আছে, এই মাইটা বলতে কার? ডিউক অফ ফেরেরা। দেখো তোমাদের বইয়ের তলায় লেখা রয়েছে ফেরেরা। ফেরেরা হলো একটি জায়গার নাম, এবং যে জায়গাটি কোথায় অবস্থিত? ইতালিতে। কেন লেখক ফেরেরা নামটা ইউজ করে দিয়েছেন, মানে পরবর্তীতে যখন এই মাই লাস্ট ডাচেস নামটা দেওয়া হয় তখন ফেরেরা শব্দটাকে প্রয়োগ করে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য গোটা কবিতায় যে ঘটনাবলী পড়তে চলেছো হয়তোবা এই ঘটনাটা সত্য ঘটনা অবলম্বনে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ঘটনাটা সত্য ঘটনা অবলম্বনে, যেটা তোমরা পড়বে। যেখানে ইতালির ফেরেরা প্রদেশে একটা ডিউক ছিল, যার অরিজিনাল নাম ছিল অ্যালফেন্সো টু। অ্যালফেন্সো দ্য সেকেন্ড বলা হয় অ্যাকচুয়ালি। ওই যেমন হেনরি 4, হেনরি 5 করে বিভিন্ন রাজাদের নাম হয়, ওদের নামগুলো দেখবে এরকম নাম্বার দিয়ে হয়ে থাকে। সো বেসিক্যালি অ্যালফেন্সো দ্য সেকেন্ড বলে একজন ডিউক ছিল, এবং আমাদের কবি যখন লিখছেন তখন থেকেও প্রায় 400 বছর আগেকার ঘটনা এটা। যে ঘটনাটা আমরা কবিতায় পাবো, লেখক যে সময় লিখছেন তারও প্রায় 400 বছর আগেকার ঘটনা। এবং যে ঘটনায় দেখা যাচ্ছে ডিউক অফ ফেরেরা মিন্স অ্যালফেন্সো টু, সকলে সন্দেহ করছেন যে অ্যালফেন্সো টু হত্যা করেছে তার স্ত্রী বা ডাচেসকে, এবং সেই ডাচেসের নাম কি দেখো লেখা রয়েছে লুক্রেজিয়া। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, মাই বলতে বোঝানো হয়েছে অ্যালফেন্সো দ্য সেকেন্ড, এবং ডাচেস হলো লুক্রেজিয়া, এবং ইট ইজ আ ট্রু স্টোরি। ট্রু স্টোরিটা কি, মানে স্টোরিটা কি এতক্ষণ তো আমি বলে যাচ্ছি ট্রু স্টোরি, গল্পটা কি চলো এবার দেখে নি। গল্পটা কি ছিল দেখো, মাই লাস্ট ডাচেস ইজ বেসড অন দ্য লাইফ অফ ডিউক অ্যালফেন্সো টু। এটা আমি এখনই বলে দিলাম যে এই কবিতাটা অ্যালফেন্সো টু এর জীবনকে কেন্দ্র করে, যিনি ফেরেরার ডিউক ছিলেন ইটালি প্রদেশে, মানে ইটালি দেশের, অ্যান্ড দ্য সাসপিসিয়াস ডেথ অফ হিজ ফার্স্ট ওয়াইফ লুক্রেজিয়া। তাহলে আমাদের কবিতার বিষয়বস্তু বা গল্পটা কি নিয়ে? অ্যালফেন্সো টু এবং তার স্ত্রী লুক্রেজিয়ার সাসপিসিয়াস ডেথ, সন্দেহজনক মৃত্যুকে কেন্দ্র করে। তাহলে এবার এতক্ষণ আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এই গল্পে আমাদের যিনি ডাচেস, সি ইজ ডেড, তিনি মৃত। তবে এই অ্যালফেন্সো দ্য টু এর যিনি স্ত্রী লুক্রেজিয়া, তার মৃত্যু নিয়ে অনেক সন্দেহ আছে। এই লুক্রেজিয়া যখন 14 বছর বয়স ছিল, 14-year-old লুক্রেজিয়া, আর ডটার অফ দ্য কসিমো ওয়ান দি মেডিসি, ওনার পিতার নাম এটা, হ্যাঁ ইতালি প্রদেশের নাম তো ওই জন্য একটু এরকমই হবে। ইন 1558, তাহলে ঘটনাটা কত সালের দেখো, 1558, কবি লিখছেন 1842, 300 বছর হয়ে গেছে, প্রায় 300 বছর হচ্ছিল, 400 নয় 300 বছর। And 3 days later left her for a 2-year period. She died 17 years old in what some thought suspicious circumstances. গল্পটা কি আছে বলে দিই। 14 বছর বয়সে লুক্রেজিয়ার বিয়ে হয়েছিল অ্যালফেন্সো টু এর সঙ্গে, এবং দুদিন পরেই অ্যালফেন্সো টু কিন্তু তাকে ছেড়ে গেছিলেন, এবং 2 বছরের জন্য এই লুক্রেজিয়ার কিন্তু কোনো খবর ছিল না। 2 বছর পর যখন তার বয়স 17, শোনা যায় লুক্রেজিয়া মারা গেছিল সন্দেহজনকভাবে। সন্দেহ করা হয় যে অ্যালফেন্সো টুই তাকে হত্যা করেছে,
অনেকে বলে অ্যালফান্সো টু নাকি এই লুক্রেজিয়ার খাবারে বা পানীয়তে বিষ মিশিয়ে তাকে হত্যা করেছিল। এবার কেন হত্যা করেছিল সেটাই কবিতায় পাবো আমরা। হ্যাঁ, অবভিয়াসলি কেন হত্যা করেছিল বা আদৌ হত্যা করেছিল কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তবে মানে কিছু জিনিস কি বলতো, এই দুনিয়ায় কিছু জিনিস থাকে যেটা সবাই জানে কোন জিনিসটা সত্য, কিন্তু তাও সেটা স্বীকার করতে চায় না। কারণ রাজার বিরুদ্ধে অভিযোগ তুলবে এই ক্ষমতা কার আছে? কারণ নেই। তাই আমরা অনেক সময় অনেক সত্য জানলেও আমাদের চুপচাপ থাকতে হয়, প্রাণ ভয়। এই অধিকাংশ জনাই জানতো রাজাই হত্যা করিয়েছে লুক্রেজিয়াকে। তবে আরেকটা রিউমার প্রচলিত ছিল সেই সময়, যে এই লুক্রেজিয়ার নাকি ব্রেন টিউমার ছিল বা টিবিতে আক্রান্ত হয়েছিলেন, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা রোগ তার ছিল, এবং সেই কারণেই মাত্র 17 বছর বয়সে মারা গেছিলেন। যদিও এই যুক্তিটা কেউই মানতে নারাজ, কেউ মানতে চায় না এটা। তাহলে এটা হলো আমাদের এই কবিতার ঐতিহাসিক প্রেক্ষাপট, যেখানে সত্যি সত্যি অ্যালফান্সো টু বলে একজন রাজা ছিলেন, যিনি মনে করা হয় হত্যা করেছিলেন তার 17 বছর বয়সী স্ত্রী, প্রথম স্ত্রী কথাটা মাথায় রাখবো, প্রথম স্ত্রী লুক্রেজিয়াকে তরলে বিষ মিশিয়ে অথবা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে। এবার সবটাই সন্দেহ, কেউ কিন্তু কোনো প্রমাণ দিতে পারে না। এই বিষ মিশিয়ে হত্যা করেছিলেন এই সন্দেহটা মাথায় রেখেই কিন্তু আমাদের কবি কবিতাটা লিখেছেন। তবে কোনো একটা জায়গাও কিন্তু তোমরা দেখতে পাবে না যেখানে কবি ডাইরেক্টলি বলাচ্ছেন বা বলছেন যে রাজা হত্যা করেছে। বাট এমন কিছু হিন্টস তিনি ছেড়ে যাবেন যেটা আমাদের জন্য যথেষ্ট বোঝার জন্য যে হ্যাঁ, এই রাজাই হয়তো হত্যা করেছে। কারণ এটাতে একটা ধরো সন্দেহজনক বিষয়। এই বিষয়টাকে আমি ঝড়াম করে একটা অ্যাসার্ট দিয়ে দিতে পারি না, বলে দিতে পারি না যে হ্যাঁ রাজাই হত্যা করেছিল। তাহলে হাজার একটা প্রশ্ন উঠে যাবে। আমি জাস্ট আমার সন্দেহটা সন্দেহের আকারেই প্রকাশ করতে পারি। সেই কথাটাই কবি এই কবিতায় দেখিয়েছেন। এরপরে এই কবিতার সঙ্গে জড়িত একটা খুব সুন্দর টার্ম আছে, দ্যাট ইজ ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগের সঙ্গে তোমরা পরিচিত হয়েছো, বাট নট ইন দ্যাট ওয়ে। সম্পূর্ণ ড্রামাটিক মনোলগ হিসেবে হওনি, সলিলকির সঙ্গে পরিচিত হয়েছে। তোমরা নিশ্চয়ই ম্যাকবেথ পড়িয়েছিলাম আমি, এবং সেখানে অবশ্যই নিশ্চয়ই বলেছিলাম ওই আউট আউট ব্রিভ ক্যান্ডেল, লাইফ ইজ নাথিং বাট আ ওয়াকিং শ্যাডো। এটা ছিল ম্যাকবেথের সলিলকি, যেখানে ম্যাকবেথ সম্পূর্ণ বেপরোয়া হয়ে গেছিল লেডি ম্যাকবেথ মারা যাবার পর, এবং জীবন সম্বন্ধে যেন একবারে কেয়ারলেস হয়ে গিয়ে এই মন্তব্যটা করেছিল। তার মনে হয়েছিল জীবন কেবল একটা বাতির মতো, তার যে কোনো দিন নিভে যেতে পারে, এবং ক্রমশ ক্রমশ নিজেকেই নিজে পুড়িয়ে দিচ্ছে। একইভাবে ওই জিনিসটা যেমন সলিলকি, ম্যাকবেথ যেমন নিজের সাথে নিজে কথাটা বলছিল, ওর সাথে ড্রামাটিক মনোলগে একটু স্লাইট ডিফারেন্স আছে। স্লাইট ডিফারেন্সটা কি? ড্রামাটিক মনোলগে একজন শ্রোতা থাকে, কিন্তু সলিলকিতে শ্রোতা কেউ থাকে না। সলিলকিতে নিজেই বক্তা, নিজেই শ্রোতা, কিন্তু ড্রামাটিক মনোলগে একজন হন বক্তা, আরেকজন হন শ্রোতা। তবে এই ক্ষেত্রে শ্রোতাটা থাকাও যা, না থাকাও তাই। কারণ ড্রামাটিক মনোলগে বক্তাই সমস্ত কিছু বলে যান, আর সামনে উপস্থিত থাকা ব্যক্তিটার কাজ কেবল শুনে যাওয়া, কোনো কমেন্ট সে করে না। তাহলে এই কবিতায় আমরা দেখতে পাবো একজন ব্যক্তি, দ্যাট ইজ দ্য ডিউক। এই ডিউক গোটা কবিতার ফার্স্ট লাইন টু লাস্ট লাইন একাই কথা বলে গেছেন, এবং আরেকজন ব্যক্তি এটা শুনেছে। তাহলে ড্রামাটিক মনোলগ বলতে আমরা বুঝলাম, মনোলগ মানে তো একা একা বলা, অর্থাৎ যে ডায়লগ একা একা বলা হয়, আর ড্রামাটিক মানে নাটকীয় ভাবে উপস্থাপন করা হচ্ছে বলে। তাহলে এই গোটা কবিতা জুড়ে ডিউক একাই তার ডায়লগ দিয়ে যাবেন ইন আ ড্রামাটিক ম্যানার, নাটকীয় ভাবে। আশা করছি ড্রামাটিক মনোলগ কি আমরা বুঝতে পেরেছি। এইবার আমি বললাম না যে কেউ একজন শুনছিল, কে শুনছিল তাহলে রাজার এই কথা বা ডিউকের এই কথা? দেখো লেখা আছে দ্য এনভয় অফ কাউন্ট। এইবার প্রশ্ন জাগলো আমাদের, হু ইজ দিস কাউন্ট? আর এনভয় শব্দটা অর্থ কি? এনভয় শব্দটাও তোমরা ম্যাকবেথে পেয়েছিলে, যখন ওই কউডরের রাজা হচ্ছেন বলে ম্যাকবেথকে খবর এনেছিলেন ডানকানের একজন এনভয় মানে দূত। শব্দগুলো তোমরা আগেই পরিচিত হয়েছে, বাট হয়তো তোমাদের মনে নেই। এনভয় মানে হচ্ছে দূত, যে খবর আনে। আর কাউন্ট, কাউন্ট হলো সেই কাউন্ট বা সেই রাজা, এই রাজার মেয়ের সঙ্গে আমাদের অ্যালফান্সো টু এর দ্বিতীয়বার বিয়ে হতে চলেছে। তাহলে এবার বোঝো কাণ্ড। তার শ্বশুর বাড়ি থেকে একজন দূত এসেছে, শ্বশুর বাড়ি থেকে একজন লোক এসেছে মেয়ের বাড়ি থেকে, ঠিক আছে, পাত্রকে দেখতে বা পাত্রের কাছে কোনো একটা খবর দিতে। আর সেই পাত্র এখন বসে বসে তার প্রথম পক্ষের স্ত্রী কেমন ছিল, তার আচরণ কেমন ছিল না ছিল, বসে বসে সেইটা বর্ণনা করতে লেগে গেছে। দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরিবারের দূতের সামনে প্রথম পক্ষের স্ত্রীর গুণগান হোক বা মন্দগান যাই হোক, সেটা আমরা কবিতা পড়লে দেখতে পারবো, সেটা করে যাচ্ছেন প্রথম থেকে শেষ অবধি। তবে আমাদের কি মনে হয় রাজা এতই পাগল, মানে রাজা কি এতই বোকা যে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়ি পরিবারের লোকের সামনে বা দূতের সামনে প্রথম পক্ষের স্ত্রীর কথা বলে যাচ্ছেন কেবল কোনো উদ্দেশ্য ছাড়াই? এতই ভালোবাসতেন লুক্রেজিয়াকে? নেভার এভার। কেন তিনি এই কথাটা বলছেন, কেন এই পুরো কবিতাটা বা এই পুরো নাটকীয় ভাবটা তুলে ধরছেন, সেটা না হয় আমরা কবিতা একেবারে যখন শেষ করব তখন আমি বলবো। এর পরের অংশে কি আসছি দেখো, এই কবিতাটার স্টাইল কি। ওকে, কবিতাটার লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটার।
আয়াম্বিক পেন্টামিটার মানে নির্দিষ্ট মিটারকে মেনটেন করে। এবার মিটার বলতে গেলে এখন আমাকে তাহলে অনেক কিছু বলতে হয়। মিটার বলতে গেলে ট্রেসড, আনট্রেসড অনেক কিছু বলতে হয়, বাট অত ডিটেলস আমি যাচ্ছি না। আয়াম্বিক পেন্টামিটার ছন্দে লেখা। রিদমিক কাপলেট। রিদমিক কাপলেট মানে প্রত্যেকটা 2 লাইনের মধ্যে মিল আছে। ফার্স্ট লাইনের সঙ্গে সেকেন্ড লাইন, থার্ডের সঙ্গে ফোর্থ, এরকম করে প্রত্যেকটা দুটো লাইনের সঙ্গে দেখো তোমরা কবিতার দিকে তাকিয়ে এন্ডিং ওয়ার্ডগুলো মিল আছে। এটাকে বলা হয় রিদমিক কাপলেটস। এরকম কতগুলো কাপলেটস আছে? 28 কাপলেটস। ইটস মিনস দ্য পোয়েম হ্যাজ 56 লাইনস। 28 জোড়া ছন্দ রয়েছে, অর্থাৎ 56টা লাইন আছে গোটা কবিতায়। এই 56 লাইনের কবিতা নিশ্চয়ই একদিনে পড়া আমাদের পসিবল না, বা একদিনে পড়িয়ে দিলে সেই পড়াটা পড়ার মতো পড়া হবে না। তো এই পুরো কবিতাটাকে আমরা 2 দিনে শেষ করব। আজকের ইন্ট্রোটা দিলাম প্রথম অংশ, এবং আজকে পসিবলি আমরা লাইন নাম্বার 24 অবধি করব। কবিতার অসাধারণ অর্থ আছে। আমি সম্পূর্ণ বাংলা করে বলবো, ধীরে সুস্থে বলবো, কোনো চাপ নাই। একটু শক্ত লাগবে প্রথমে, বাট একবার দুবার নিজেরা বাড়িতে পড়বে, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এবার চলো আমরা চলে যাই পরের স্লাইডটা কি বলছে। এই কবিতার থিম কি, মানে যে কবিতা লেখা হয়েছে এই কবিতাটা কোন বিষয়ের উপর বা কোন জিনিসটাকে বেশি করে আমরা দেখতে পাবো। থিমস অফ দিস পোয়েম রিফ্লেক্ট ওয়েলথ, সম্পত্তি বা সম্পদ, স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাসকে ফোকাস করছে, অ্যান্ড প্রাইড, এবং গর্বকে প্রকাশ করছে। আমরা দেখতে পাবো এই 3টে বৈশিষ্ট্যই কিন্তু রাজা বা ডিউকের মধ্যে আছে। হি ইজ সো মাচ কনসার্ন অ্যাবাউট হিজ ওয়েলথ, অ্যাবাউট হিজ স্ট্যাটাস, অ্যান্ড অ্যাবাউট হিজ প্রাইড। আর এই কবিতার মধ্যে দেখো একটা যেটা সাংঘাতিক থিম, দ্যাট ইজ হচ্ছে সেক্সিজম। সেক্সিজম মানে নট দ্য সেক্সুয়াল রিলেশনশিপ। সেক্সিজম মানে হচ্ছে কি ওই যে লিঙ্গ ভেদ, নারী পুরুষে ভেদাভেদ, অ্যান্ড অপ্রেশন অর্থাৎ দমন পীড়ন নীতি। অ্যান্ড দিস ইজ বেসিক্যালি দ্য মেন থিম অফ দ্য পেট্রিয়ার্কাল সোসাইটি। পিতৃতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য কি? পিতৃতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হলো নারীদের দমিয়ে রাখা, নারীদের ক্ষমতাকে সাপ্রেস করে রাখা। এবং এই পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে একজন মহিলা কবি আছেন যিনি কিন্তু অসাধারণভাবে সবসময় একেবারে স্ট্রংলি প্রোটেস্ট করেছেন বলা যায়, যার নাম কমলা দাস। কমলা দাসের কবিতা যদি তোমরা কেউ পড়ো, অসাধারণ কবিতা, মানে বোঝা, হ্যাঁ অবশ্যই ওনার ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক সোজা। ওনার অ্যান ইন্ট্রোডাকশন বলে একটা পোয়েম আছে, যে পোয়েমটা কিন্তু এই সমাজের পেট্রিয়ার্কাল সোসাইটিকে যাচ্ছেতাই ভাবে তিনি নিন্দা করেছেন এবং প্রোটেস্ট করেছেন। কি দারুণ দারুণ লাইন আছে এই কবিতাটার মধ্যে, অসাধারণ অসাধারণ লাইন। সেই কবিতারও যা থিম, আমাদের এই কবিতারও সেম থিম। পেট্রিয়ার্কাল সোসাইটিকে ব্যঙ্গ, আইরনি করা হয়েছে আমাদের এই গোটা কবিতায়। এবং পেট্রিয়ার্কাল সোসাইটি কতটা সেক্সিস্ট এবং কতটা অপ্রেসিভ হতে পারে তা দেখানো হয়েছে ডিউকের চরিত্রের মধ্য দিয়ে। ডিউক রিপ্রেজেন্টিং দ্য পেট্রিয়ার্কাল সোসাইটি। আমাদের এই ডিউক রিপ্রেজেন্ট করছে পিতৃতান্ত্রিক সমাজকে। এইবার যখন আমরা কবিতাটা পড়বো তাহলে আমরা বুঝতে পারবো যে কেন ডিউককে পেট্রিয়ার্কাল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ বলা হচ্ছে। কারণ ডিউকের যে কথা সেগুলো আমাদেরকে পীড়া দেবে, আঘাত দেবে, দেখবে। এইবার চলে এসো তোমরা তোমাদের কবিতায়। ওকে, প্রথম লাইনে কি বলা আছে? কবিতাটা খুব সুন্দর করে প্রথমে একটুখানি করে পড়ে নেবো আমি, তারপরে তোমাদের মানে বলবো। দ্যাটস মাই লাস্ট ডাচেস, পেইন্টেড অন দ্য ওয়াল, লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। ডিউক কথা শুরু করেছেন। ডিউক বলছেন দ্যাটস মাই লাস্ট ডাচেস। ওই যে ছবিটা দেখছো, ওইটা যেটা দেখছো, ওইটাই তো আমার শেষ ডাচেস, মানে শেষ স্ত্রী। পেইন্টেড অন দ্য ওয়াল, যাকে আঁকা রয়েছে দেয়ালের ওপর। তাহলে ডিউক ইন্ডিকেট করে দেখাচ্ছেন ওইটা আমার শেষ স্ত্রী, তবে সেই স্ত্রী কিন্তু সামনে দাঁড়িয়ে নাই, তার ছবি আঁকা আছে অন দ্য ওয়াল। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, যেন দেখো ওকে দেখে মনে হচ্ছে ও জীবন্ত আছে। অর্থাৎ বাস্তবের মাটিতে তার রক্ত মাংসের দেহ নাই, কিন্তু ছবিটা এত সুন্দর যেন দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ও দাঁড়িয়ে আছে। আই কল দ্যাট পিস অফ আ ওয়ান্ডার, আমি ওই জিনিসটাকে একটা বিস্ময়কর জিনিস বলি, মানে ওই চিত্রটাকে, ওই ছবিটাকে আমি বিস্ময়কর একটা জিনিস বলে মনে করি। ফ্রা প্যান্ডলফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি আ ডে অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস। ফ্রা প্যান্ডলফ, এইটার তলায় দাগ দাও। ফ্রা প্যান্ডলফ একজন ইমাজিনারি আর্টিস্ট, হ্যাঁ, মানে কাল্পনিক চিত্রকর। এটা কোনো বাস্তবের চিত্রকর নয়, নামটা নিতান্তই কবি কাল্পনিক ভাবে বলেছেন। বলছেন ওই যে ফ্রা প্যান্ডলফ, তার হাতগুলো সারাদিন ব্যস্ততম ভাবে কাজ করে গেছে। মানে ফ্রা প্যান্ডলফ একজন চিত্রশিল্পী, তিনি সারাদিন কঠোর পরিশ্রম করে ওই ছবিটা এঁকেছেন। অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস, এবং ওইখানেই এখন সে দাঁড়িয়ে আছে। অর্থাৎ ফ্রা প্যান্ডলফ একদিন আমাদের ডাচেসকে দেখে ওই ছবিটা এঁকেছিল, এবং আজ সেই ডাচেস নাই, কিন্তু তার ছবিটা দাঁড়িয়ে আছে। উইল নট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। এবার রাজা তখন কি বলছেন, আমাদের যে কাউন্ট এসেছিল, মানে কাউন্টের যে এনভয় এসেছিল, তাকে বলছে উইল নট প্লিজ ইউ সিট, আচ্ছা আপনি কি বসবেন না? অ্যান্ড লুক অ্যাট হার, একবার ওর দিকে তাকিয়ে দেখবেন না? আই সেইড, আমি বললাম, আই মানে ডিউক। ফ্রা প্যান্ডলফস বাই ডিজাইন ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টিনেন্স। কাউন্টিনেন্স শব্দটার অর্থ হলো অবয়ব বা চেহারা,
ওকে, কিছু কিছু বাংলা মানে লিখে রাখবে। তো রাজা কি বলছেন, বলছে আচ্ছা আপনি কি বসবেন না আর ছবিটা দেখবেন না? কিন্তু এই কথাটা বলার পরে রাজা আবার কি বলছেন দেখো, ফ্রা প্যান্ডলফস বাই ডিজাইন, ফ্রা প্যান্ডলফ কিন্তু ইচ্ছাকৃতভাবেই বা উদ্দেশ্যমূলকভাবেই ওই রকম ভাবে ছবিটা ফুটিয়ে তুলেছেন। ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার কাউন্টিনেন্স, যাতে করে আপনার মতো স্ট্রেঞ্জার যারা হঠাৎ করে আজ প্রথমবার এসে এই ছবিটা দেখে, তারা যাতে ওই চেহারাটা কি বলতে চাইছে বা ওই চেহারাটার মধ্যে কি লুকিয়ে আছে সেটা না বুঝতে পারেন, বা ওই চেহারাটার অন্তরের সৌন্দর্যটা বোঝার ক্ষমতা আপনাদের নাই। ফ্রা প্যান্ডলফ এমন ভাবেই ছবিটা এঁকেছে। তবে আছে কার ক্ষমতা, মানে এই চেহারার অন্তরের বা অভ্যন্তরের সৌন্দর্যটা বোঝার ক্ষমতা কার আছে? ডিউক কি বলছে দেখো, দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্লান্স, বাট টু মাইসেলফ দে টার্নড। এবার কি বলা হচ্ছে দেখো, দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্লান্স, তার ওই যে আবেগপূর্ণ গভীর চোখের দৃষ্টি বা চাহনি, বাট টু মাইসেলফ দে টার্নড, ওটাকে বোঝার জন্য তারা সকলে আমার দিকে ঘোরে। অর্থাৎ যারা প্রথমবারের জন্য এই ছবিটা দেখছে তারা কেউ কিন্তু ওই ছবিটার গভীরতা কি বুঝতে পারে না। ওই ছবিটার যে গভীরতা, ওই চোখের যে গভীরতা, ওই মুখের যে আবেগ, সেটা বোঝার ক্ষমতা কেবল আমার আছে। আর এইটা জানার জন্যই তারা অর্থাৎ স্ট্রেঞ্জার্সরা আমার দিকে করে। আচ্ছা, ওই যে বলছেন দ্য ডেপথ অ্যান্ড দ্য প্যাশন অফ হিজ আর্নেস্ট গ্লান্স, একটা গান আছে না যে তোমার চোখে আমি আমার মরণ দেখেছি, তো বেসিক্যালি সেই জিনিসটাকে যেন বোঝানো হচ্ছে। অর্থাৎ ডিউক বলছে ওই চোখে কি মায়া বা ওই চোখে কি আছে, ওই সুন্দর মুখের অবয়বটার মধ্যে কি লুকিয়ে আছে সেটা আমি ছাড়া কেউ জানে না। কিন্তু ডিউক কি ইন আ রোমান্টিক টোনে বলছেন এটা? মানে এইরকম টোনে কি বলছেন যে তোমার চোখে আমি আমার মরণ দেখেছি? না। আমরা একটু কন্টিনিউ করলে দেখতে পাবো ডিউক এই কথাটা ইন আ রোমান্টিক ওয়েতে বলছেন না, বরং জেলাসি, হিংসার থেকে বলছেন। দেখো এরপরে কি বলা হচ্ছে, since none put by since none puts by the curtain I have drawn for you but I, তাহলে কেউ কেন পারে না ওই যে ছবিটার কাউন্টিনেন্সি বা চেহারাটার যে রূপ সেটা কেন বুঝতে পারে না? কারণ ওই ছবিটাও রাজা পর্দা দিয়ে ঢেকে রেখেছেন এবং একমাত্র রাজারই অধিকার আছে ওই পর্দাটাকে সরানো। তার মানে এবার আমরা নিশ্চয়ই বুঝতে পারছি রাজার মধ্যে পজিটিভনেস কতটা। ওই যে প্রেমিকের মধ্যে অত্যধিক বা ওভার পসেসিভনেস এসে গেলে সেই জিনিসটা কিন্তু একটা নিতান্তই কেজেড লাভ মনে হয়, অর্থাৎ খাঁচায় বন্দি ভালোবাসা মনে হয়। দেখো রাজা তার ডাচেসকে যেন ওই খাঁচায় বন্দি পাখির মতো রাখতে চেয়েছিল, তার উপর কারোর অধিকার নাই। ইভেন সেই ডাচেস আজ মারা গেছে, তারপরেও ওই যে ছবিটা সেটার উপরেও কিন্তু রাজা পর্দা দিয়ে রাখে, যাতে কেউ ডাচেসের দিকে চোখ তুলে নাও দেখতে পায়। ডাচেসের সৌন্দর্য তাদেরকে আকৃষ্ট করতে পারে, ডাচেস নাই তো কি হয়েছে, তার ছবির সৌন্দর্যে প্রেমে যদি কেউ পড়ে যায়, দিস ইজ নাথিং বাট উই কল পাগলামি। রাজা বলছে ওই ছবিটার উপর যে পর্দা সেটা আমার সরানোর ছাড়া তো কারো অধিকার নেই, সেই কারণেই আমি কেবল পারি ওই ডাচেসের ছবির চেহারাটার পেছনে লুকিয়ে থাকা আসল সত্যটা বলতে। and seemed as they would ask me if they trust, আচ্ছা ড্রাস্ট, সরি ডাস্ট, DURST, ডাস্ট, এই ডাস্ট শব্দটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড। তৎকালীন দিনে ইংলিশে কিন্তু অনেক ল্যাটিন এবং ফ্রেঞ্চ ওয়ার্ডের প্রভাব ছিল খুব বেশি। ল্যাটিন ছিল সব থেকে উৎকৃষ্ট ল্যাঙ্গুয়েজ। এই যে ডাস্ট শব্দটার অর্থ হলো ডেয়ার, মানে ওই যে সাহস বলি না, ওই যে তোমরা একটা গেম খেলো কি ট্রুথ অ্যান্ড ডেয়ার, সেই ডেয়ার। ওকে, তো সেই ডেয়ার মানে হচ্ছে সাহস। তাহলে রাজা বলছেন যে যেহেতু এই স্ট্রেঞ্জার্সরা এসে কিছু বুঝতে পারতো না এই ছবিটার পেছনে আসল সত্যিটা কি, and seemed as they would ask me, এবং মনে হতো তারা যেন হয়তো আমাকে জিজ্ঞেস করতে চলেছে, if they trust, যদি তারা সাহস করে আর কি, how such a glance came there। জানো রাজা বলছেন এই তোমার মতো স্ট্রেঞ্জার যারা প্রথমবার ডাচেসকে দেখতো, তারা এই ছবিটা দেখে হয়তো বা মনে মনে একটা প্রশ্ন করতো, আচ্ছা এত সুন্দরতা একটা ছবির মধ্যে কি করে এলো, কি করে একটা ছবি এত সুন্দর হতে পারে, এই প্রশ্নটা তাদের মনে আসতো। এবার অনেকে হয়তো এই প্রশ্নটা আমাকে করার সাহস পেত না, কারণ দেখো একজন রাজার কাছে কি গিয়ে এইভাবে হুট করে তুমি প্রশ্ন করতে পারো, তাও আবার তার রানীর সম্বন্ধে? তুমি বলতে পারো যে রাজামশাই এই ছবিটা এত মানে লাইফফুল হলো কি করে, এত জীবন্ত লাগছে কি করে ছবিটাকে? এরকম প্রশ্ন করলে তো রাজা তোমার গদ্দান মানে শিরচ্ছেদ করে দিতে পারে। তুমি রানীর সম্বন্ধে এরকম মন্তব্য করছো, তার মানে তুমি রানীকে ভালো দৃষ্টিতে দেখছো না। এরপরে কি বলছে দেখো, মানে এখানে দেখো দেখতে পাচ্ছ তো, মানে ডিউক কিন্তু নিজেই ভেবে নিচ্ছেন যে তার যিনি অবজারভার আছেন, অর্থাৎ যিনি আমাদের ডাচেসের ছবিটা দেখছেন, তার মনে কি প্রশ্ন আসতে পারে। নিজেই কিন্তু প্রশ্নটা তুলে ধরছেন এবং নিজেই বলছেন যদি কেউ সাহস করে তবে এই কথাটাই হয়তো জিজ্ঞেস করতো, কিন্তু কেউ তো সাহস করে না। এরপর কি বলা হচ্ছে দেখো, সো নট দ্য ফার্স্ট, হ্যাঁ আপনি প্রথম নন যেই যার মনে এমন প্রশ্ন এলো। এর আগেও যারা দেখেছে তাদের মনেও এমন প্রশ্ন এসেছে আমি জানি। আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, আচ্ছা আপনি কি তাহলে আমাকে প্রশ্নটা করতে যাচ্ছিলেন? স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি। এইবার শুরু হলো
ডিউকের আসল রূপের বহিঃপ্রকাশ। ডিউক কি বলছে দেখো, আমি জানি যে স্যার আপনার মনে এমন একটা প্রশ্ন এসেছে যে রানীর অবয়ব এত সুন্দর কি করে হয়ে উঠল? তখন রাজা বলছে যে স্যার it was not the first sorry sir it was not her husband's presence only. আপনি হয়তো ভাবছেন যে রানী তার সামনে আমাকে অর্থাৎ ডিউককে অর্থাৎ তার হাজবেন্ডকে দেখেছিল তাই সে এত খুশি ছিল এবং সেই খুশির ঝলক এই ছবির মধ্যে ফুটে উঠেছে। না মশাই না, আপনি ভুল করছেন। এটা শুধুমাত্র তার স্বামীর উপস্থিতি নয়। Call that spot of joy into the duchess cheek. ওই যে ডাচেস বা রানী তার গালে যে স্পট অফ জয়টা আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা স্পট অফ জয় মানে এক্ষেত্রে ব্লাশিং কে বোঝানো হয়েছে। অর্থাৎ আর হাসলে নরমালি যারা অত্যন্ত একটু ফর্সা-টর্সা হয় আরকি। অর্থাৎ যারা দেখবে ইতালি প্রদেশের মহিলা যথেষ্ট ফর্সা। তো হাসলে এনারা একটু ব্লাশ করেন। এনাদের গালগুলো একটু লাল টাইপের হয়ে যায়। তাহলে ওনার গায়ে যে গালে যে স্পট অফ জয় বা ব্লাশিং টা দেখতে পাচ্ছেন সেটা যে কেবল তার স্বামী ছিল বলে তা নয়। এইবার দেখো আমরা ডাচেসের কথা শুনে বুঝতে পারছি তিনি কতটা সন্দেহবাতিক। তিনি সন্দেহ করছেন যে ডাচেসের মুখে হাসি আমাকে দেখে নয়। পারহ্যাপস সম্ভবত ফ্রা প্যান্ডলভ চান্স টু সে হয়তোবা কোনো এক সময় ফ্রা প্যান্ডলভ সুযোগ বুঝে তাকে বলেছিল হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিজ রিস্ট টু মাচ। হয়তোবা ফ্রা প্যান্ডলভ বলেছিল হার ম্যান্টেল ল্যাপস। আচ্ছা ম্যান্টেল শব্দটার অর্থ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আবরণকে বোঝায়। হ্যাঁ মানে মেন্টাল ল্যাপস অর্থাৎ কোলের আবরণ মানে আঁচলকে বোঝানো হয়েছে। হয়তোবা আমাদের যিনি ডাচেস আছেন তার যে আঁচলটা সেটা কি হয়েছিল ওভার মাই লেডিস রিস্ট টু মাচ। আমার লেডি অর্থাৎ আমার যিনি রানী তার রিস্টের উপর বা কবজির উপর অনেকটা চলে এসেছিল। হয়তোবা ফ্রা প্যান্ডলভ বলেছিল যে রানীমা বা রানী মহাশয় আপনার ওই আঁচলটা একটু সরিয়ে নিন। দেখো নরমালি আর্টিস্টরা কি হয়, আর্টিস্ট যখন ছবি আঁকে না তখন তার কাছে তার মডেলটা কিন্তু জাস্ট অ্যান অবজেক্ট, শুধুই একটা বস্তু। সে নারী বা পুরুষ বা কি ভেদাভেদ হয় না। ইন আপার লেভেল বা আধ্যাত্মিক লেভেলে যারা আর্টিস্ট হন তারা কিন্তু অনেক নিউড পিকচার এঁকে থাকেন। তার কাছে কিন্তু তখন ওই লেডি সে নিউড বা ন্যাকেড নাকি বস্ত্র পরিধান করে আছে সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। কারণ সেটা তার কাছে একটা অবজেক্ট এবং সে তখন একটা আধ্যাত্মিক জগতে থাকে। কিন্তু রাজা তো সেটা জানে না। কারণ রাজার মধ্যে সেই লেভেলের আধ্যাত্মিকতা তো নেই। সেই আর্টিস্টিক মনোভাব তো তার মধ্যে নেই। রাজার মনে হয়েছে ফ্রা প্যান্ডলভ কোনো এক সময় হয়তোবা আমার অনুপস্থিতিতে সুযোগ পেয়েছিল এবং আমার রানীকে বলেছিল যে রানীমা আপনার আঁচলটা একটু বেশি কবজি কাছে চলে এসে ওটা একটু সরিয়ে নেবেন যাতে করে ছবির মধ্যে বোল্ডনেস আসে। দেখো আঁচল সরিয়ে নিলে নারীর একটা বোল্ডনেস প্রকাশ পায়। অর্থাৎ যেহেতু সেখানে অঙ্গের বহিঃপ্রকাশ ঘটছে অর্থাৎ অঙ্গ বাইরে উন্মুক্ত হচ্ছে শরীর চামড়া, তাই তার মধ্যে একটা আলাদা বোল্ডনেস আছে। তার মানে রাজা এটাকে সন্দেহের চোখে দেখলেন এবং কি বললেন এমনটাই নিশ্চয় হয়েছিল। or paint must never hope to reproduce the faint half flash that dies along her throat. নয়তো পেইন্ট অর্থাৎ এরকম একটা ছবি কেবলমাত্র একটা ছবি বা রং এক্ষেত্রে রং অ্যাকচুয়ালি কেবলমাত্র রং তুলির টান এত সুন্দর করে মানে কারোর একটা ছবি গঠন করতে পারে না। গঠন করতে পারে না হাফ ফ্লাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রট। হাফ ফ্লাশ মানে ওই হালকা, এখানে ফ্লাশ বলতে লালচে আভাকে বোঝানো হয়েছে। ওই যে গলার মধ্যে একটা লালচে আভা যেটা ফুটে উঠেছে ওই ছবির মধ্যে সেটা নিতান্তই একেবারে আঁকা অসম্ভব। তখনই সম্ভব যদি আমার রানী ব্লাশ করেন, যদি আমার রানী একটু হ্যাপি হন। আচ্ছা তুমি যদি ব্লাশ না করো, তুমি যদি একটু লজ্জা না পাও, তুমি যদি একটু না হাসো, তোমার গালে সেই লাল আভা আসবে নাকি তোমার গলার মধ্যে সেই লাল আভাটা আসবে? আসবে না তো। এই যে লাল আভাটা সেটা কিসের ইঙ্গিত? লজ্জিত হবার ইঙ্গিত, ব্লাশ হবার ইঙ্গিত বা ফ্লাটার্ড হওয়ার ইঙ্গিত। ফ্লাটার্ড মানে তোষামোদ। কেউ তোমাকে তোষামোদ করে বলল বা আপনি তো খুব সুন্দর দেখতে বা সুন্দরী দেখতে। আপনার চোখগুলো কি অসম্ভব সুন্দর, আপনার গালগুলো কি সুন্দর, নাকগুলো কি সুন্দর। এইভাবে তোমার জন্য কেউ প্রশংসা করল। আমরা মেয়েরা কি হয়? না আমরা প্রশংসা পেলে কিন্তু খুব মানে নিজেকে একটু আপার লেভেলের মনে করি। এইজন্যই না রাস্কিন বন্ড বলেছিলেন, মানে ক্লাস 12 এর প্রিভিয়াস সিলেবাসে ছিল আইস হ্যাভ ইট গল্পটা। তো সেখানে রাস্কিন বন্ড কি বলেছিলেন? ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। খুব অল্প সংখ্যকই মেয়ে আছে যারা এই দুনিয়ায় তোষামত বা নিজের প্রশংসাটাকে ফিরিয়ে দিতে পারে। সব মেয়েই চায় যে কোন পুরুষ বা কোন ব্যক্তি তার প্রশংসা করুক। এটাই হচ্ছে গিয়ে নারী চরিত্রের বৈশিষ্ট্য এবং দিস ইজ ভেরি কমন। দেখো কেউ ফ্লাটার করছে তার মানে এটাই নয় যে তুমি তাকে দেখে গলে গেলে। প্রশংসা নেবার জিনিস এবং তাকে অ্যাকসেপ্ট করতে হয় এবং দিস ইজ ভেরি কমন থিং। কিন্তু রাজার কাছে সেটা মনে হয় না। রাজার মনে হয়েছে ফ্রা প্যান্ডলভ তাকে প্রশংসা করেছে, ও হেসেছিল, ওর গালে ব্লাশ এসেছিল, ওর গলায় ব্লাশ এসেছিল, তাই ওই রকম একটা ছবি ফুটে উঠেছে। আদারওয়াইজ ফুটে উঠতো না এবং এটা একটা মহাপাপ। ও কেন ব্লাশ করবে? ও কেন ফ্রা প্যান্ডলভের কথায় ব্লাশ করবে? ও যদি ব্লাশ করার হয় আমার কথায় করবে। অন্য পুরুষের সামনে, পর পুরুষের সামনে ও কেন হাসবে? ওর হাসার কোনো অধিকার নেই। কিন্তু নিশ্চয়ই হেসেছিল
নিশ্চয়ই ব্লাস্ট করেছিল, তাই না এত সুন্দরভাবে ওর ছবিতেই চিত্রটা ফুটে উঠেছে, আদারওয়াইজ এটা সম্ভব নয়। এরপর কি বলা হচ্ছে দেখো, such stuff was courtesy, she thought। এই যে স্টাফ বা এই যে কাজগুলো was courtesy, সৌজন্যতা, এটা সে মনে করত। দেখো রাজা কিন্তু জ্ঞান টনটনে এদিকে, এদিকে কি বলছে যে এই যে কাজগুলো, এই যে কেউ প্রশংসা করছে একটু হাসি মুখে সেটা অ্যাকসেপ্ট করতে হয়, এটা তার কাছে অর্থাৎ আমাদের লুক্রেজিয়া বা ডাচেসের কাছে কিন্তু কি মনে হতো, এটা সামান্য একটা সৌজন্য। এক্স্যাক্টলি তাই, কার্সি বা সৌজন্য। দেখো তোমাকে কেউ প্রশংসা করছে, তুমি কি তার মুখের উপর তার নিন্দা করে দিয়ে চলে আসবে? আসবে না। নাকি তুমি তার মুখের উপর মুখ ঘুরিয়ে নিয়ে চলে আসবে? আসবে না, কারণ সেটা সৌজন্যতাকে প্রকাশ করে না। কেউ তোমার প্রশংসা করলে তুমি ওভারওয়েলমড না হয়ে যেতে পারো, বাট অ্যাটলিস্ট অন্তত মুখে একটু হাসি তো দেবে। এটাই তো নরমাল হিউম্যান ইনস্টিংক্ট একটা। কেউ আমার প্রশংসা করলে আমি অ্যাটলিস্ট, আমি যদি প্রশংসা না চাই, অর্থাৎ আমি যদি খুব বেশি নিজেকে বিগলিত না করতে চাই, আমি জাস্ট একটু হাসি দিয়ে হলেও সেই জায়গা থেকে সরে আসবো, অন্তত মুখটা রামগরুড়ের ছানার মতো করে গোমড়া করে চলে আসবো না। সেই জিনিসটাই কিন্তু আমাদের ডাচেস করেছিলেন। রাজা বলছেন যে হ্যাঁ, ডাচেসের কাছে এটা মনে হতো সামান্য শিষ্টাচার, সৌজন্যবোধ। তারপর কি বলা হচ্ছে দেখো, she thought and cause enough for calling up that spot of joy she had, সরি দাঁড়াও লাইনটা পড়িনি, and cause enough for calling up that spot of joy, এবং এই কারণটাই তো যথেষ্ট ছিল ওর গালে যে স্পট অফ জয় ছিল সেটা আনার জন্য। অর্থাৎ এই যে ফ্রা প্যান্ডলফ প্রশংসা করেছে যে রানীমা আপনার ওই আঁচলটা একটু সরিয়ে নিন, হয়তো আপনাকে দেখতে আরো বোল্ড লাগবে, আপনাকে দেখতে আরো সুন্দরী লাগবে, আপনি এমনিতেই অনেক সুন্দরী, এবং আপনার এই ছবিটা আরো বেশি সুন্দর হবে। এই কথাটা হয়তো ফ্রা প্যান্ডলফ রানীমাকে বলেছে, এবং এইটা শুনে আমাদের রানীমা জাস্ট একটু ব্লাস্ট করেছেন সৌজন্যতার খাতিরে। কিন্তু রাজা বলছেন এটাই তো যথেষ্ট কারণ ছিল ওর গালে ব্লাশ আনার জন্য, স্পট অফ জয় আনার জন্য। ও তো ফ্রা প্যান্ডলফের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেছে, আদারওয়াইজ এত খুশি কিসের? মেল ডমিনেটিং সোসাইটি কি বলে, নারী সব সময় পুরুষের পায়ের তলায় দমিত থাকবে। মেয়েদের আলাদা করে সুখ থাকতে পারে না, মেয়েরা আলাদা করে হাসতে পারে না, মেয়েরা অন্য পুরুষের কথা শুনে হাসলে সেটা পাপ। যদি হাসার হয় তো আমার কথা শুনে হাসবে, যদি কাঁদার হয় তো আমার কথা শুনে কাঁদবে, অন্য পুরুষ কেন? ফ্রা প্যান্ডলফের কথা সে ব্লাস্ট কেন করেছে? তাহলে এখন থেকে আমরা কিন্তু বুঝতে পারছি রাজা কোন লেভেলে ডমিনেট করতে চাইতেন। এরপর দেখো, সি হ্যাড আ হার্ট, এবার ৩টে ডট আছে, তার মানে হার্ট শব্দের উপর একটা জোর দিচ্ছেন। সি হ্যাড আ হার্ট, ওর একটা হৃদয় ছিল। হাউ শ্যাল আই সে, আমি কিভাবে বলি? টু সুন মেড গ্লাড, টু ইজিলি ইমপ্রেসড, সি লাইকড হোয়াটএভার, সি লাইকড হোয়াটএভার সি লুকড অন, অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার। দেখো রাজার দৃষ্টিভঙ্গি কতটা মিন, কতটা নিচু মানের। দেখো কি বলছে, বলছে ওর তো একটা খুব সুন্দর হৃদয় ছিল। মানে আমি কিভাবে প্রকাশ করবো বা কিভাবে বলবো কতটা বড় হৃদয় ছিল আমি জানি না। মানে এত বড় হৃদয় ছিল যে ওর হৃদয়টা আবার মানে ১ কুঠুরি ঘর নাকি 5 বিএইচকে ফ্ল্যাট আমি জানতাম না। মানে যেই আসতো তাকেই জায়গা দিয়ে দিত। এত বড় হৃদয় ছিল আমার রানীর। টু সুন মেড গ্লাড, খুব শীঘ্রই আনন্দিত হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, খুব সহজেই ইমপ্রেস হয়ে যেত। যে কেউ চাইলেই তাকে একবারে ওই যাকে বলে না যে দুটো মিষ্টি মিষ্টি কথা বলি পটিয়ে ফেলা, তো মিষ্টি মিষ্টি কথা ফেলিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের রানীকে পটিয়ে ফেলতে পারে। এতটাই বড় মাপের হৃদয় ছিল তার। এই যে কথাটা, এতটাই বড় মাপের হৃদয় ছিল তার। দিস ইজ আইরনিক্যাল, মানে ব্যঙ্গ করে বলছেন রাজা যে রানীর হৃদয় এতই বড় যে এখানে কারোর প্রতি গলে যেত, সে অল্পতেই ইমপ্রেসড হয়ে যেত। সি লাইকড হোয়াটএভার সি লুকড অন, সে সবকিছুকেই পছন্দ করতো, যাই দেখতো। অর্থাৎ তার কাছে কোনো জিনিসের ভেদাভেদি ছিল না, কোনো মানুষের ভেদাভেদ ছিল না, সব মানুষ তার কাছে সমান, সব জিনিস তার কাছে সমান। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, এবং তার নজর এবং তার দৃষ্টি তখন সব জায়গাতেই যেত। অর্থাৎ তার চোখে প্রত্যেকটা জিনিস সমান ছিল। তার চোখে পাড়ার মোড়ে খাদু দাদু যেমন, আর তার চোখে আমাদের রাজাও তেমন। আমি যে তার স্বামী, আমি যে তার হাজব্যান্ড, এবং আমি একজন রাজা সর্বোপরি, এই হিসাবে তার কাছে আমার জন্য আলাদা করে কোনো প্রায়োরিটি নাই। তার কাছে আমি যতটা গুরুত্বপূর্ণ, ছবি আঁকতে আসা ফ্রা প্যান্ডেলও ততটাই গুরুত্বপূর্ণ। হয়তোবা সে যদি বেঁচে থাকতো, আজকে যে কাউন্টের এনভয় এসে গল্পটা শুনছে, সেই এনভয়ও রানীর কাছে ততটাই গুরুত্বপূর্ণ হতেন। রানী সকলকেই সমানভাবে মিষ্টি ব্যবহার দিয়ে ট্রিট করতেন, কারণ রানীর হৃদয় যে বড় নরম, ওর হৃদয় যে বড় বড়, ওর হৃদয়ে যে কেউ এসে বাসা বেঁধে নিতে পারে। রাজা ব্যঙ্গ করছেন তার এই রানীর স্বভাবগুলোকে। রাজা বলছেন এই দুনিয়ার সমস্ত জিনিস তার কাছে সমান ছিল, তাতে আমার দেওয়া গিফটই হোক কিংবা অন্য কোনো সামান্য প্রজার দেওয়া গিফটই হোক। আমার দেওয়া গিফটটা তার কাছে যতটা গুরুত্বপূর্ণ, সামান্য একজন প্রজার দেওয়া গিফটটাও কিন্তু তার কাছে ততটাই গুরুত্বপূর্ণ হতো। এবং তার সব জিনিস ভালো লাগতো, যেটাই তার চোখে পড়তো, এবং তার চোখ সর্বত্র যেত। অর্থাৎ এই দুনিয়ার সব মানুষ, সব জিনিস, সবকিছু তার কাছে সমান। আর এইখানটাতেই রাজার আপত্তি।
রাজার আপত্তি কোথায়? আমি তোমার স্বামী, সর্বোপরি আমি এই রাজ্যের রাজা, আমি এই দেশের রাজা, আমি ডিউক। যেখানে প্রত্যেকটা মানুষ আমাকে আলাদা করে রেসপেক্ট নিয়ে চলে। তুমি আমাকে আলাদা করে রেসপেক্ট দাও না কেন? তুমি তুমি আমাকে আলাদা করে প্রায়োরিটি দাও না কেন? আর এই প্রায়োরিটিটা পায় না বলেই ডিউকের হয়তো কোনো এক জায়গায় গিয়ে আত্মসম্মানে বেঁধেছে। দ্যাট ইস কল্ড মেল ইগোইজম। মেল ইগোইজম সবসময় যেন এই ভাবটা নিয়ে চলে, আমিই সর্বে সর্বা। এখনো পর্যন্ত পুরুষতান্ত্রিক সমাজে এমন অনেক পুরুষ বলে যারা নিজেরা দাবি করে, অ্যাকচুয়ালি তারা পুরুষ নয়। নিজেকে তারা দাবি করে, মানে পৌরুষত্বের সংজ্ঞা মানে তারা বোঝে যে একটা সুঠাম বডি এবং একটা হাড্ডা-গাড্ডা মনোভাব নিয়ে চলতে থাকা একটা ব্যক্তি। বাট দিস ইজ নট আ পুরুষ। এটা কিন্তু পুরুষ নয়। পুরুষের পৌরুষত্ব তার কেবল শরীরে প্রকাশ পায় না। পুরুষের পৌরুষত্ব তার মানসিকতায় প্রকাশ পায়। আর রাজার মানসিকতা অত্যন্ত নিচু মানে। তাহলে সে কি সত্যিই পুরুষ? না। সে সমস্ত বিষয়ে সন্দেহ করে। রানীর কোন জিনিসটা ভালো লাগবে, কোন জিনিসটা খারাপ লাগবে সেটাও রাজা স্থির করে দেবেন। রাজা স্থির করে দেবেন তুমি কার কথায় হাসবে, কার কথায় হাসবে না। তুমি কাদেরকে বড় করে দেখবে, কাকে ছোট করে দেখবে। তুমি কাদের দেয়া জিনিসটাকে বেশি গুরুত্ব দেবে, কার দেয়া জিনিসটাকে গুরুত্ব দেবে না। তাহলে আমাদের ডাচেস কি সত্যি একটা কাঠপুতলি? তার তো নিজস্ব একটা ব্রেইন রয়েছে, তার তো নিজস্ব একটা হার্ট রয়েছে। তাহলে সেইগুলোকে সে পরিচালনা করবে কখন? যদি সবটাই ডাচেস পরিচালনা সরি ডিউক পরিচালনা করবেন। আর এটাই হচ্ছে গিয়ে পেট্রিয়ার্কাল সোসাইটির একটা ভীষণ মারাত্মক দিক। যেখানে নারীকে নারী বলে মনে করা হয় না, নারীকে জাস্ট জড় পদার্থ বলে মনে করা হয়। যেমন করে জড় পদার্থকে আমরা নিজেদের মনের ইচ্ছা মতো যে যেকোনো জায়গায় রাখি, যেকোনো জায়গায় রাখি, নিজের ইচ্ছা মতো যেখানে খুশি নিয়ে যাই, যেমনভাবে খুশি ইউজ করি, নারীকেও সেই সমাজে সেইভাবেই ইউজ করা হতো। খুব বড় একটা কথা শেষের দিকে তোমরা গিয়ে পাবে, যেখানে কিন্তু নারীদেরকে জিনিস বলে অভিহিত করবেন ডিউক। অর্থাৎ মেটেরিয়াল ভাববেন। হ্যাঁ, এখনো সমাজে আমাদের নারীদেরকে অনেক জায়গায় জাস্ট আ শো পিস বলে মনে করা হয়। সাজিয়ে রাখার জন্য। এখনো মানুষের সৌন্দর্য বহির আবরণ দিয়ে বিচার করা হয়। বউ সুন্দরী হতে হবে। কারণ তাকে বাড়ির মধ্যে সাজিয়ে রাখতে হবে। প্রেজেন্ট করতে হবে। কিন্তু মানবিকভাবে সুন্দর না হলেও চলবে। ওতে কিছু যায় আসে না। বহির আবরণ মানুষের সুন্দর হতেই হবে। তাহলে এতদূর পর্যন্ত আমরা 24 লাইনস পড়লাম।